নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে, যেখানে শুরু হতে চলেছে 14ই ফেব্রুয়ারি থেকে 14টা দল নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ। তো সেই ইন্ডিয়ান সুপার লিগে কোন দল কিরকম অবস্থায় রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, কোন দলকে দেখে সব থেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, কারা শুধুমাত্র খেলার জন্য খেলবে, কারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকবে, কোন দল কতটা বেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। একটু ভিডিওটা বড় হবে, পারলে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসবে, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বহু নাটকের পর অবশেষে 2026-এ এসে আইএসএল শুরু হচ্ছে। 25-26 সিজন আর নেই, 2026 সিজনই বলতে পারো। এবং সেটাও খুব ছোটভাবে, প্রত্যেকটা দল কিন্তু হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলবে, কিন্তু সিঙ্গেল লেগ একটা করেই ম্যাচ পাবে প্রত্যেকটা দলের বিরুদ্ধে। অর্থাৎ 14টা দল যখন খেলবে, সেখানে 13টা করে ম্যাচ প্রত্যেকটা দল পাচ্ছে। তো এটাই হচ্ছে আসল নিয়ম, এইভাবেই খেলা হবে। এবার কোথায় কি খেলা হবে সেটাকে যদি আমরা বাদ রেখে সরাসরি কথা বলি দলগুলোকে নিয়ে, তো এই অনিশ্চয়তার কারণে বেশ কিছু দল তাদের ফুটবল অপারেশন সম্পূর্ণ বন্ধ রেখেছে। কিছু দল অন্তত ডুরান্ড কাপ খেলেছে, কিছু দল সুপার কাপ খেলেছে, কিন্তু বেশিরভাগ দলগুলোই কিন্তু এই যে পরিস্থিতির জন্য তারা প্রচন্ড পরিমাণে ভোগান্তি হয়েছে। লাইক ওড়িশা এফসি, তারা কোনো টুর্নামেন্টে 2025 সিজনের আইএসএল এর পর থেকে কোনো টুর্নামেন্ট খেলেইনি। তারা না খেলেছে সুপার কাপ, না খেলেছে ডুরান্ড কাপ, না খেলেছে কিছু। তারা পুরোপুরি ফুটবল অপারেশন বন্ধ রেখেছে। মোহামেডানের কথা বললে সেখানে তারা খুব কষ্ট করে খেলেছে। চেন্নাইন এফসির কথা বললে তাদেরও অবস্থা তাই, খুব কষ্ট করে খেলেছে। কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়েও এমন কিছু দল রয়েছে যারা কিন্তু ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাদের কিন্তু খুব একটা সমস্যা কিছু হচ্ছে না ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে তারা ডুরান্ড কাপ বলো, সুপার কাপ বলো, বা কলকাতার প্রধান দুই দল তারা কিন্তু আইএফএ শিল্ড পর্যন্ত খেলেছে। তো এমন আমরা ভাবেই ভিডিওটাকে তৈরি করছি যেখানে বিদেশিদের নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি বিদেশিরা হচ্ছে ভারতীয় এই যে ক্লাব ফুটবলের অন্যতম সেরা তারা প্লেয়ার। তারা যদি ভালো পারফরমেন্স করে, তাদের সেই দল ভালো পারফরমেন্স করে, তাদের যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে সেই দল খারাপ পারফরমেন্স করে, এটা আমরা দেখে আসছি। কারণ ইন্ডিয়ান প্লেয়াররা সবাই সমান, কেউ এগিয়ে কাউকে পিছিয়ে রাখার দরকার নেই। কারণ আমাদের র্যাঙ্কিং দেখলেই বোঝা যাচ্ছে আমরা চলে গেছি মোটামুটি 150 ছুঁই ছুঁই অবস্থায়। তো সেক্ষেত্রে বিদেশিরাই কিন্তু ম্যাচের তফাৎ করে দেয়। তো বিদেশিদের নিয়ে কথা বললে তোমরা সকলেই জানো যে আমাদের আইএসএল এ 6জন বিদেশিকে রাখা যায় স্কোয়াডে, 4জনকে প্লেইং ইলেভেনে এবং 2জনকে বেঞ্চে রাখা যায়। সেইভাবে প্রত্যেকটা দল 6জন বিদেশি, প্রয়োজনে 7জন বিদেশিকেও সাইন করায়। কিন্তু আমরা যেই সিজনটা দেখতে পাবো সেখানে বিদেশি প্লেয়াররা আদৌ সমস্ত দলে থাকবে তো, নাকি কিছু কিছু দল বিদেশি ছাড়া খেলবে? তো আমরা যদি একটুখানি দলগুলোকে নিয়ে কথা বলি, সব থেকে যেই দল দুটোর খারাপ অবস্থা রয়েছে, এক হচ্ছে মোহামেডান, অপর হচ্ছে ওড়িশা। মোহামেডান খেলবে, এটুকু নিশ্চিত তারা করেছে। তারা ভারতের টপ টায়ার লিগ খেলবে, তারা কিন্তু খেলবে না সেরকমটা নয়, কিন্তু যেরকমটা এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে সূত্র মারফত খবর বেরিয়ে আসছে, অনেক টাল বাহানা, ব্যান ইত্যাদি ইত্যাদি ছিল, সেই কারণে মোহামেডান কিন্তু এই যে সিজনটুকু তারা চাইছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলা। সেখানে ইন্ডিয়ান প্লেয়ার আরো বেশ কিছু সাইন তারা করাবে, কিন্তু কোনো রকম বিদেশি প্লেয়ারের দিকে তারা ঝুঁকতে চাইছে না। তাদের স্কোয়াডে জিরো ফরেন প্লেয়ার, একদম জিরো রয়েছে, কোনো বিদেশি প্লেয়ার তাদের স্কোয়াডে নেই। আর এই কম সময়ের মধ্যে তারা বিদেশি এনেও তাদের খেলাতে চাইছে না, তারা সম্পূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলাবে। এছাড়া আর একটা দলের যদি কথা বলি, সেখানে হচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা এফসির কাছে 2জন বিদেশি প্লেয়ার রয়েছে, কার্লোস ডেলগাডো, হুগো বুমোস। তারা আদেও খেলবে কিনা, তারা দল নামাবে কিনা, তারা দলকে এগিয়ে নিয়ে যাবে কিনা, তার নিশ্চয়তা নেই। এই দুটো দলের এরকম অবস্থা। নতুন প্রমোটেড দলের মধ্যে কিন্তু সেখানে রয়েছে ইন্টারকাসি, তাদের স্কোয়াডে এখন 1জন বিদেশি প্লেয়ার রয়েছে। তারা হয়তো বেশ কিছু বিদেশি সাইন করাবে, এখন কিন্তু ওই কি মার্কো প্লেয়ারটা রয়েছে, সেই মার্কোই রয়েছে, আর কেউ নেই। তো তারা হয়তো কিছু বিদেশি প্লেয়ার সাইন করাবে। তো এই 3টে দলের কথা গেল। বাদ বাকি যদি আমরা দলের দিকে কথা বলি, সেখানে যেই দলটা সব থেকে বেশি, যেই দুই দলকে দেখে মনে হচ্ছে শক্তিশালী, প্রথম হচ্ছে জামশেদপুর এফসি। তারা যে কোনো পরিস্থিতিতে কিন্তু টপ লিগ খেলতে চায়, তারা খেলবে বলে জানিয়েছিল সবার আগে। তো জামশেদপুর এফসি তারা থাকছেই।
এবং জামশেদপুরের দিকে যদি আমরা তাকাই, তাদের কাছে কিন্তু 6 বিদেশি প্লেয়ার রয়েছে। সব থেকে ভালো ব্যাপার, জামশেদপুরের মতন দলের কাছে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে। যদি আমরা বিদেশিদের নিয়ে কথা বলি, তো জামশেদপুরের কাছে যে সমস্ত প্লেয়ার রয়েছে তার মধ্যে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু রয়েছে স্টিফেন এজে এবং লার্জার ক্রিস্কোভিচ। মিডফিল্ড প্লেয়ারে রয়েছে রাইট আচিকাওয়া, নিকোলাস স্ট্যাভিচ, এছাড়া কিন্তু রয়েছে মাধি তালাল এবং সেখানে রয়েছে রাফায়েল মেসি বাউলি। তো এই 6 বিদেশিকে নিয়ে জামশেদপুর খেলতে চলেছে। দ্বিতীয় দল যদি কথা বলি, মোহনবাগান সুপার জায়েন্ট, তাদের কাছেও কিন্তু 6 বিদেশি প্লেয়ার রয়েছে। সেখানে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে টম রয়েছে, অ্যালবার্টো রয়েছে, মিডফিল্ডে কিন্তু তাদের রয়েছে রবসন রবিনো, ড্রিমি এবং আক্রমণ বিভাগে কিন্তু তাদের রয়েছে জেসন কামিংস এবং ম্যাকলারেন। তাদের কাছেও 6 বিদেশি প্লেয়ার রয়েছে। তো এই দুটো দল সব থেকে বিদেশিদের নিয়ে শক্তিশালী দল বলতে হয় এবং তারা তাদের কোর দলটাকে ধরে রেখেছে। এছাড়া এদের থেকে একটু যদি আমরা বলি বিদেশি কম রয়েছে, অর্থাৎ 5 বিদেশি করে বেশ কিছু দলে রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কাছে 5 জন বিদেশি প্লেয়ার এই মুহূর্তে রয়েছে। তোমরা জানো হামিদ আহাদাদ সে দল ছেড়েছে, তো সেই জায়গায় পরিবর্তনের ভাবনা চিন্তা রয়েছে। ইস্টবেঙ্গলও খুব সম্ভবত 6 বিদেশিকে নিয়েই খেলবে। তো সেক্ষেত্রে আমরা যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তো ডিফেন্ডারে কেভিন সিবিলে রয়েছে, মিডফিল্ডারে রাশিদ রয়েছে, সল রয়েছে, মিগুয়েল রয়েছে, আপফ্রন্টে কিন্তু হিরোসি রয়েছে। হামিদ দল ছেড়েছে। এছাড়া আরও একটা দল, তাদের কাছেও 5 জন বিদেশি প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তাদের কাছেও কিন্তু 5 বিদেশি প্লেয়ার রয়েছে। সেখানে যদি আমরা বিদেশিদের নিয়ে কথা বলি, নর্থ ইস্টও কিন্তু যথেষ্ট ভালো দল রয়েছে। তাদের কাছে বিদেশি ডিফেন্ডার হিসাবে কিন্তু রয়েছে মাইকেল জিপাকো, মিডফিল্ডে রয়েছে চিমা রয়েছে, অ্যান্ড্রি রড্রিগেজ রয়েছে, আপফ্রন্টে জারিও স্যাম্পেরিও এবং আলাদিন আজারায়ের মতন বিদেশি প্লেয়ার কিন্তু নর্থ ইস্টে রয়েছে। এছাড়া আরও একটি দল, তাদের কাছেও কিন্তু 5 বিদেশি প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। পাঞ্জাবও কিন্তু দুর্দান্ত দল করেছে, তারাও শক্তিশালী দল নিয়ে আইএসএল এ আসতে চলেছে এবং তাদের কোর দলটাকে তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। তো তাদের বিদেশি যদি প্লেয়ারদের নিয়ে আমরা কথা বলি, ডিফেন্ডার প্লেয়ার হিসেবে কিন্তু তাদের কাছে রয়েছে সমীর জালকোভিচ, সে কিন্তু একজন ডিফেন্ডার প্লেয়ার। এছাড়া কিন্তু তাদের রয়েছে পাবলো স্যান্টোস ব্রাজিলিয়ান। ডিফেন্ডার মিডফিল্ডে রয়েছে ড্যানি র্যামিরেজ এবং আক্রমণ বিভাগে কিন্তু রয়েছে ইফোলবি এবং বেদে ওসিজ। তারা কিন্তু রয়েছে, তাদের কাছে রয়েছে কিন্তু 5 জন করে বিদেশি প্লেয়ার। এছাড়া যদি আমরা 3 বিদেশিকে নিয়ে কথা বলি, কিছু কিছু দলে 3 জন করে বিদেশি প্লেয়ার রয়েছে। যেরকম যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়া, এই দলগুলোর কাছে 3 বিদেশি করে প্লেয়ার রয়েছে। তারা বিদেশি হয়তো কিছু নিতে পারে। আমরা যদি প্রথমেই কথা বলি গোয়ার দিকে, সেখানে কিন্তু সিবেরিও তোরো, বোরহা হেরিরা এবং লেটেস্ট কিন্তু সেই জায়গা থেকে ডেভিড ট্রিমর বিদায় নিয়েছে। মুম্বাইয়ের থেকে কিন্তু টিরি বিদায় নিয়েছে। কেরালা থেকে কিন্তু নোয়া সাদুই, আদ্রিয়ান লুনা, আরও একজন তাদের পর্তুগিজ প্লেয়ার, তারা বিদায় নিয়েছে। এবং বেঙ্গালুরুর দিকে তাকালে তারা কিন্তু সেইভাবে 6 বিদেশিকে সিজনের প্রথম থেকে সাইনও করায়নি। তাদের কাছে 6 বিদেশি প্লেয়ার নেই। তাদের একজন আর্জেন্টিনার প্লেয়ার রয়েছে, একজন তাদের রয়েছে উজবেকিস্তানের ডিফেন্ডার এবং রায়ান উইলিয়ামস তো বর্তমানে আবার ইন্ডিয়ান হয়ে গেছে। তো সেই জায়গাতে চাইবে তারাও বেশ কিছু বিদেশি প্লেয়ার সাইন করাতে। চেন্নাইন এফসির দিকে তাকালে সেখানে 2 জন বিদেশি প্লেয়ার রয়েছে, এলসিনো রয়েছে এবং ড্যানিয়াল চিমাচুকু রয়েছে, যাদের নিয়ে তারা সামনের দিকে এগোতে চাইবে। এবং ওড়িশার কাছেও 2 জন প্লেয়ার রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে এই বছরের যে লিগ হতে চলেছে, হাতে কম সময় রয়েছে, উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, সেখানে সবার কাছে কিন্তু সমান দল নেই, কিছুটা অসমান দল রয়েছে। যেরকম ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর, তাদের কাছে মোটামুটি 5 জন 6 জন, বা নর্থ ইস্টের যদি কথা বলি তাদের কাছে একটু বেশি বিদেশি রয়েছে, পূর্ণ শক্তির দল রয়েছে। কিন্তু বাদ বাকি যদি আমরা বলি ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, মোহামেডান বা ইন্টার কাছে, তাদের কাছে সেই দলটা এখনো পর্যন্ত নেই। তাদের কিন্তু দল গঠন করতে হবে। তো টোটাল ভারতীয় ফুটবলের এই রকম অচল অবস্থার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে দলগুলোর এই অবস্থা হয়েছে এবং সামনে আরো বেশ কিছু বিদেশি প্লেয়ার বেরিয়ে যেতে চলেছে। ইনকামিং হবে কিনা আমরা জানি না, আউটগোয়িং কিন্তু হতে চলেছে, সেটুকু খবর বেরিয়ে আসছে। মুম্বাই, নর্থ ইস্ট থেকেও কিছু প্লেয়ার বেরিয়ে যেতে চলেছে, সেরকমটা খবর আসছে। সেগুলো অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। তো টোটাল সমস্ত দল নিয়ে আলোচনা করলাম। আশা করি বুঝতে পারছো যে সামনের যেটা সিজন হতে চলেছে সেখানে কোন দলকে এগিয়ে রাখা যাচ্ছে। যদিও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু এএফসির মঞ্চে খেলার সুযোগ পাবে না, শুধুমাত্র তারা চ্যাম্পিয়নই হবে। তো সেই জায়গায় ইস্ট বেঙ্গল বা নর্থ ইস্ট বা জামশেদপুরের কাছে সুযোগ থাকবে যে ভালো ফলাফল করা এবং তারা চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ থাকবে। তো দেখা যাক কিরকম হয়। তো ওভারঅল সমস্ত দল নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।